ওয়েল টকে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলব, তাকে আপনারা অন্যভাবে চেনেন, কিন্তু আমাদের চ্যানেলে তিনি ফিটনেস এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন। নান আদার দ্যান আমাদের ময়দানের বাবলুদা সুব্রত ভট্টাচার্য। চলুন তার সঙ্গে আমরা কিছুক্ষণ সময় কাটাই। নমস্কার। আপনার কাছে আমাদের প্রথম জিজ্ঞাসা হচ্ছে যে একজনের ফুটবলের লম্বা কেরিয়ার রাখতে গেলে ফিটনেসের উপর কতটা জোর দিতে হয়? ফিটনেসের উপর তারপরে মেন্টাল কন্ডিশনটাও ঠিক রাখতে হবে। কেননা যদি দুর্বল মানসিকতা হয় তাহলে তো ভয় পাবে পরে শেষের দিকে দিয়ে। সুতরাং আমি ধরো 17 বছর 4 মাস না 5 মাস খেলেছি। ঘটনা হচ্ছে যে একটা বড় ক্লাবে খেলতে গেলে পরে মেন্টাল কন্ডিশনটা ঠিক রাখতে হয়, মানসিকভাবে তার ভারসাম্যটা বজায় রাখতে হবে, তা নাহলে পারবে না। মানে তার সাহস, তার নির্ভয়, এইগুলো সব থাকতে হবে। এবারে ধরুন ফুটবলের তো ফিজিক্যাল মুভমেন্টটা অনেক বেশি, সেক্ষেত্রে ধরুন আপনি যেটা বলছেন যে একজন প্লেয়ারের চোট লাগাটা একটা অবশ্যম্ভাবী হয়ে যায়, সেখান থেকে 17-18 বছর খেলেছি, তার চোট লাগে, সেখান থেকে সে রিকভার করতে গেলে পরে তাকে বেসিক্যালি কিসের উপরে জোর দিতে হবে? চোট যাতে না লাগে সেটা খেলার সময় নিজেকে মনে রাখতে হয়। ঠিক এবারে প্রশ্নটা হচ্ছে যে এই যে খেলোয়াড়দের আপনি যেটার উপরে সবসময় জোর দেন, আপনি যেহেতু পিকে ব্যানার্জির সান্নিধ্যেও ছিলেন, পরবর্তীকালে আপনিও সেরকম কোচিং করেছেন, এই খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য, মানে যেটা নিয়ে আপনি বারবার বলছেন যে এই যে মেন্টাল স্ট্রেংথ, তার জন্য আপনি কি অ্যাডভাইস করেন? ম্যানেজারের প্রথমত কথা যে তাদেরকে বলতাম যে হারার কথা কেউ ভাববে না, হারতে পারো তুমি, সবাই সবসময় পৃথিবীতে জেতেনি সব ম্যাচ, খেলায় হার জিত থাকবে, কিন্তু যাতে না হারো তার জন্য একটু বেশি লড়াই করতে হবে, বেশি দৌড়তে হবে, বেশি ট্যাকেল করতে হবে, বেশি বল পাস করতে হবে। তারা এটা মানত খুব। এখন কি হয় যেন, মানে যে কোনো প্লেয়ারের তো একটা ব্যক্তিগত, একজন খেলোয়াড়ের একটা ব্যক্তিগত জীবন থাকে, একটা তার খেলোয়াড় জীবন থাকে। এবার আপনার একটা প্লেয়ার এলেন আপনার কাছে, একজন এসছে, তাকে আপনি কোচ করাচ্ছেন, সেখান থেকে আপনি তার ফাদার ফিগার হয়ে গিয়ে তাকে তো আপনাকে পুরোটাই জানতে হচ্ছে, সে তার বাড়ির কথাও হয়তো আপনাকে বলছে, বাই বলছে, সেখান থেকে তো একটা মেন্টাল বুস্ট আপ করতে হয় না। একটা মেন্টাল ইন্সপিরেশনটা চারিদিক থেকে বোঝাতে হয় যে তুমি খেলছো মানুষের জন্য, সমর্থকদের জন্য খেলছো, মনমানি লোকেদের জন্য খেলছো। তোমার নিজেকে একটু দুঃসাহসী করে মাঠে নামো, চিন্তা করবো না খেলায় হার জিত থাকবে, সবাই সব ম্যাচ জেতে না পৃথিবীতে। আপনারা যখন খেলা শুরু করেছেন তখন থেকে এখন তো একটা ফুটবলে, বিশেষ করে ভারতীয় ফুটবলে একটা বড় পরিবর্তন হয়েছে, কিন্তু একজন প্লেয়ারের মেডিকেল ট্রিটমেন্ট বা এগুলো বিশ্ব ফুটবলারদের থেকে, মানে বাইরের দেশগুলোর তুলনায় আমাদের দেশ কতটা পিছিয়ে আছে বলে আপনি? অনেকটা পিছিয়ে আছে। আমাদের পিছিয়ে থাকার কারণ হচ্ছে আমরা যে খেলোয়াড় তৈরি করি, সেই খেলোয়াড়কে আন্তর্জাতিক মানের ফুটবল খেলার জন্য যে যে কথা বলা দরকার ছিল তাদেরকে সেগুলো বলা হয়, যার জন্য কি হয় আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছি। আজকে ধরো আজকে এখানে মেসি এসছে, এই যে মেসি এসছে, মেসির যে ফুটবলটা যে খেলাটা খেলেছি, সেই খেলাটা আমাদের এখানে আমাদের র্যাঙ্ক অনুযায়ী আগে কি ছিল না, ছিল, কিন্তু সেটাকে ধরে রাখতে পারিনি আমরা। হচ্ছে সেই খেলোয়াড়গুলোকে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক সুযোগ দেওয়া হয়নি, সঠিক প্রশিক্ষণ দেওয়া হয়নি, যার জন্য আমরা পিছিয়ে গেছি। এবং আপনারা তো ধরুন আমাদের কলকাতায় পেলে এসছে, রজার মিল্লা খেলে গেছে, এই যে এরা বিভিন্ন সময় বিভিন্ন তারকা ফুটবলার রয়েছে, আপনারাও খেলেছেন তাদের এগেনস্টে, আপনারা তাদের ফিজিক্যাল ফিটনেসের সাথে আপনাদের ফিজিক্যাল ফিটনেসের কতটা ডিফারেন্স বুঝতে পারেন? হারলে পরে বলে ফিজিক্যাল ফিটনেস তাদের যা ছিল আমাদেরও গতি, খেলার গতি অনুযায়ী
আমাদেরও ততটাই ছিল। আমাদেরও যা অচ্যুত ব্যানার্জি, অমল দত্ত, পিকে ব্যানার্জি, অরুণ ঘোষ এরা যারা ট্রেনিং দিত, তারা ফিটনেস লেভেলটা সেই জায়গাটাই নিয়ে যেত। এখন তাদের যেহেতু তারা জিততো, তাদের কোয়ালিটি, তাদের টেকনিক্যাল সিস্টেম এগুলো আমাদের চেয়ে একটু বেশি অ্যাডভান্স ছিল, যার জন্য তারা আমাদের কাছে সবসময় জিতে যেত। আজকের ডেটেও কি মনে হয় যে আমরা ওই টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টে আমরা এখন পিছিয়ে আছি, টেকনিক্যালি আমরা এখনো পিছিয়ে আছি। মানে তাহলে কি সাধারণ ফুটবল ও প্রেমী ফুটবল খেলতে গেলে পরে তার একটা ধারাবাহিক গতি থাকা দরকার, সেটা নেই। কোথায়? আমাদের এখানে নেই। আর ফুটবলের জন্য যে আকর্ষণটা সাধারণ মানুষের ছিল, সেটাও আজকে হারিয়ে গেছে, নেই। তাহলে কেন মানুষ ফুটবল বাচ্চারা খেলতে যাবে? কেন বাড়ির লোকেরা তাদের ছেলেদের মাঠে পাঠাবে? কী কারণে পাঠাবে? কারণ সেই আকর্ষণটা নেই তো। সেই ফুটবল খেললে পরে সেইভাবে তার সামাজিক জীবনে সে স্থায়িত্ব পাবে না, তার লাভ কি? যার জন্য কি হয়, এখন খেলা আস্তে আস্তে আমরা পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে যতটা না ক্রিকেটকে ফ্লারিশ করা হয়েছে ভারতবর্ষে, ফুটবলকে তো সেই জায়গায়, তাহলে কি আমরা ফুটবল কোনোদিন এক্সপেক্টই করবো না যে বিশ্বকাপে একদিন ভারতবর্ষকে দেখতে পাবো? না না, ক্রিকেট কি করেছে আমার জানার দরকার নেই। আমি বলবো যে ফুটবলে আমাদের একটা সময় দারুণ খেলা ছিল। আজকে আমাদের দেশ তো 62 সন্তুষ্ট এশিয়ান গেমস চ্যাম্পিয়ন হয়েছিল, আজকে সেই দেশ খেলতে পারছে না। কেন? কারণ হচ্ছে সামগ্রিক উৎসব অনুপ্রেরণা ছিল না, নেই। এখন মানুষ সেইভাবে ফুটবলটাকে গ্রহণ করছে না, যার জন্য কি হচ্ছে, যারা খেলছে তারা উৎসাহ পাচ্ছে না, অনুপ্রেরণা পাচ্ছে না, যার জন্য খেলোয়াড় হচ্ছে না। মানে নতুন প্রজন্ম, ধরুন একদমই ছোট ছোট বাচ্চারা যারা ফুটবল খেলতে চায়, তাদের ক্ষেত্রে কি সাংগঠনিক দোষ বলছেন? আছে। নতুন যারা সংগঠন চালায় জেলায় জেলায়, আগে জেলায় জেলায় প্রচুর খেলোয়াড় ছিল। আজকে জেলায় জেলায় যে খেলা হয়, সেখানকার খেলোয়াড়দের বাচ্চাদের যারা খেলে, তাদের আমার শ্যামনগরে আমাদেরই একটা ক্যাম্প চলে, আমিই চালাই। মানে আমি করাই না কোচিং, কিন্তু আমি কোচিং জানি। যা খরচা ওটা আমিই দিই। কিন্তু কোথায়? আমি যা গেলে পরে তবে ভিড় হয়, নাহলে লোক হয় না। সবাই এসে তাদেরকে উৎসাহ দিতে হবে, তাহলে খেলোয়াড় হবে, নাহলে হবে না। এখান থেকে একটা প্রশ্ন, যে একদম যারা ধরুন আপনার ইন্টারভিউ দেখছে বা জানছে, তাদের কাছ থেকে সেই ঘরের বাচ্চাদের জন্য ফুটবলে আসতে গেলে তাদের মানসিক এবং শারীরিক কি ফিটনেসের দরকার আছে, কি দরকার আছে? মানুষের দেখো সেগুলো আছে, তাৎক্ষণিকভাবে করতে হয়। এখন আমি বলে দিলাম সেটাই হবে তা নয়, কিন্তু তাৎক্ষণিকভাবে প্রত্যেকটা ছেলের নিজস্ব জীবনযাত্রা আছে, পারিবারিক ক্ষমতা আছে, তা সেই অনুযায়ী তাদেরকে সেইভাবে তৈরি করতে হয়। আমাদের সময় হতো, আমাদের সময় মুরারি সুর করছিল, উনি করাতেন, তো এখন কেউ করে না। মানে আপনার, এটা আমার ব্যক্তিগত জানার ইচ্ছে, যখন আপনি তো প্রফেশনালি ফুটবলে আসবেন, মধ্যবিত্ত ঘর থেকে আসলে তো আমি ফুটবল খেলবো, এই ব্যাপারটা আপনাদের সময় আরও মানে 60-এর দশকে 70-এর দশকে আরও ভয়ঙ্কর ব্যাপার ছিল। তো আপনি কখন ডিসিশন নিলেন এবং কী ভেবে নিজেকে মনে করলেন যে না, আমি ফুটবলটাই খেলি? হ্যাঁ, সে ছোটোবেলা থেকে আমাদের আসল ফুটবলটা দরিদ্র ঘরে খুব বেশি প্রচলিত ছিল। দরিদ্র ঘরে, আমরা খুব গরিব ঘরের ছেলে ছিলাম। আমাদের স্কুল থেকে এসে স্কুলে যেতাম, স্কুল থেকে ফিরে এসে মাঠে চলে যেতাম, যুগের মাঠে। সেখানে আমাদের মুরারি সুর কোচিং করাতেন। এবার যে ওখান থেকে তার প্রতিভা যা যা বিস্তার লাভ করতে পেরেছে, তারা বড় হয়েছে। আমাদের ওখানে তো ছিল কেষ্টপাল ছিল, অশোক ব্যানার্জি ছিল, প্রশান্ত মিত্র ছিল, আমি ছিলাম, সোমনাথ চ্যাটার্জি ছিল। একটা বিষয় আছে, আমি দেখেছি যে ধরুন 50 ঊর্ধ্ব অনেক মানুষই আছে আমাদের সাথে দেখি, যে যারা ফুটবলকে ভালোবাসতো, আপনার অত্যন্ত ভক্ত,
তারা এখনো সকালবেলা হলে মাঠে ময়দানে ফুটবল নিয়ে নামে, এবং তারা তাদের তাদের ফিটনেস বা তাদের কি করা উচিত, মানে কতটা না, আসলে বয়স যদি খুব বেশি হয়ে যায় তাহলে স্লো রানিং, ওয়াকিং বেশি, ফিজিক্যাল ফিটনেসের জন্য এক্সারসাইজটা বেশি করতে হবে। কি কি এক্সারসাইজের উপরে আপনি বলছেন? সেগুলো তো এইভাবে বলা যাবে না, বললে পরে তোমার বুঝতে পারবে না। তো হয় কি প্রত্যেকটা জয়েন্ট ফিগার, যেমন হাঁটু বলো, অ্যাঙ্কেল বলো, ঘাড় বলো, কাঁধ বলো, মাথা বলো, প্রত্যেকটা ডিফারেন্ট এক্সারসাইজ আছে, ওটা ঠিক মুখে বলা যাবে না, ডিফারেন্ট এক্সারসাইজ আছে, ওগুলো দেখে করতে হয়। আচ্ছা, এবার আপনি একজন ফুটবলার হিসেবে সাধারণ মানুষকে একটা ফিটনেস টিপস, মানে সুস্থ থাকতে গেলে আপনার মতে কি করা উচিত? ও একটা সময় বলছি না, ফুটবল খেললে ঈশ্বর প্রাপ্তি হয়, ফুটবলটা খেলতে হয়, ফুটবল খেললে ঈশ্বর প্রাপ্তি হয় এমনি বলেনি, ঠিক দ্য বল হাই টু রিচ টু দ্য গোল। ফুটবল এমন একটা খেলা যে খেলাটার মধ্যে মানসিক, শারীরিক, হৃদয়ের সমস্ত কিছু ডেভেলপমেন্ট হয় ওখান থেকে। ফুটবল খেললে জেতা হারার মধ্যে দিয়ে মানুষ তাদেরকে সামাজিকভাবে তাদের সংগঠিত করে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।